ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে। ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল। কালিম্পংয়ের উপর দিয়ে চলছে রেঙ্ক রোড তিব্বতের দিকে, কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্যও বটে। সুতরাং এই প্রাচীন পথ ছেড়ে এখন প্রায় সবাই যায় গ্যাংটকের পথ দিয়ে। সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী। রেঙ্ক রোড গিয়েছে জেলাপলা গিরি সংকটে, তারপরেই তিব্বত সীমানা। গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হল মাত্র ২৬ মাইল। এখান থেকে জেলাপলা ঠিক মাইল আমার জানা নেই। এই পথ দিয়ে কিন্তু ৩ জন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে। তাঁদের মধ্যে প্রধান হলেন বাংলার চিরদিনের গর্ব, ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আজ থেকে ৯০০ বছরের বেশি আগে ভারতের তদানীন্তন শ্রেষ্ঠ জ্ঞান ঋষি দীপঙ্কর তিব্বত থেকে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন। তিনি ১৩ বছর সেখানে বাস করেছিলেন এবং লাসার নিকটেই তাঁর মৃত্যু ঘটে। গৌতম বুদ্ধের পরেই তিব্বতবাসীরা তাঁর মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে। দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায়। তিনি তিব্বত যাত্রা করেছিলেন, কিন্তু তাঁর আনুপূর্বিক ইতিবৃত্ত আমার জানা নেই। তৃতীয় যে ব্যক্তির প্রতি আমি অসীম শ্রদ্ধা পোষণ করি, তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। তাঁর নাম শরৎচন্দ্র দাস। তিনি গিয়েছিলেন ১৯ শতকের শেষ ভাগে। তাঁর কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী, কেননা তাঁরই ভ্রমণ বৃত্তান্ত শুনে একালে প্রথম আমরা তিব্বতের বিষয় জানতে পারি। বিংশ শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ড যখন তিব্বত জয় করতে যান, তখন শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। এটি স্যার ফ্রান্সিসেরই স্বীকারোক্তি। অতীশ দীপঙ্করের আগে আর একজন ভারতবরেণ্য বাঙালিও তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ত্ব উপাধি লাভ করেন। তিনি হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষিত। ৮ম শতাব্দীতে তিনি তিব্বতে যান। লামারা তাঁকে রাজকীয় সম্বর্ধনা জানায়, কিন্তু দীপঙ্করের যে বিপুল কীর্তির কথা আমরা জানি, শান্তরক্ষিত সম্বন্ধে অতটা জানা যায় না। কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হল গারটক, কিন্তু সে বহুদূর এবং বহু অগম্য অঞ্চল পেরিয়ে সেখানে যেতে হয়। কুমায়ুনের প্রান্তে গার্বিয়াং ছাড়িয়ে লিপুলেক গিরিসংকট অতটা না হলেও অনেকটা তাই। ওখানে তাকলাকোট হল তিব্বতীদের ঘাঁটি। নেপালেও আছে নামচেবাজার দিয়ে তিব্বত। অন্যান্য পথও পাওয়া যায়, কিন্তু বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ। তিব্বত যে এত কাছে তা হয়তো অনেকেরই জানা নেই। বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে ৩.৫ ঘন্টা। সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘণ্টা ৩ লাগে কি? কালিম্পংয়ের যে পথ চলে গিয়েছে উত্তরে, সেখানে পশমের ঘাঁটি একটির পর একটি, অসংখ্য তিব্বতী আর মারোয়ারি তার আশেপাশে। এইটি হলো তিব্বতীদের প্রধান ব্যবসা, কিন্তু এখানে কারবারিদের উন্নতি ঘটেছে একালে প্রচুর। তার প্রকাশ্য নিদর্শন হল বড় বড় অট্টালিকা আর অগণ্য কুঠি বাড়ি। ভোর থেকে আকাশ আজ মেঘময়, শীতের হাওয়া ছিল কনকনে। বড় গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ, এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রেহামস হোমের দিকে। এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশুনো করে মানুষ হয়।
সমগ্র পাহাড় নিয়ে এ এক বিরাট কীর্তি। পরিচালনা ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে। একটু আধটু দেখে বেড়াতেই ঘণ্টাখানেক সময় লাগল। ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। প্রায় ঘণ্টা তিনেক ঘুরে আবার ফিরে এলুম ডাক্তার দাশগুপ্তের পাড়ায়। এটা অভিজাত পল্লী, কিন্তু এরই একপাশে একটি সংকীর্ণ গলির নিচে নেমে যে মন্দিরটির চত্বরে এসে দাঁড়ালুম, এটির কথা আজও ভুলিনি। দেখে নিলুম সেই অপরিচ্ছন্ন নোংরা ঝুপসি ঘরখানা, যেখানায় বছর 14 আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলুম আমি আর শশাঙ্ক চৌধুরী। এটির নাম ছিল ঠাকুরবাড়ি। আজও সেই নামটি তেমনি প্রচলিত। সেদিনও কালিম্পংয়ে এসেছিলুম বটে, কিন্তু কালিম্পং চোখে পড়েনি। মহাকবি রবীন্দ্রনাথের বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে সেদিন আমাদের চোখের আড়ালে রেখেছিল। মনে পড়ে সেই 25শে বৈশাখের অপরাহ্ন। কবি রয়েছেন গৌরীপুর প্রাসাদে, বৈদান্তিক অ্যাটর্নি হীরেন দত্ত আছেন রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, অনিলচন্দ্র, মৈত্রেয়ী আর চিত্রিতা। অমল হোমের কলম এবং রজনীগন্ধার গুচ্ছ কবির হাতে তুলে দিয়ে প্রণাম করলুম। আমার হাতে ছিল কয়েকখানি যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। মহাকবি জানতেন আমি তখন যুগান্তরের অন্যতম সম্পাদক। আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন। আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখাচিত্র। গ্রাম, নগর, দেশ, মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধার গৌরী শৃঙ্গের মতো। হিমালয়ের চেয়ে তিনি বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি। ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিলুম। কবি বললেন সমগ্র মহাভারতখানা তিনি নিজের হাতে একবার লিখতে চান। অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই, কিন্তু কাজটি দুরূহ, অনেক দিন সময় লাগবে। হীরেনবাবুকে আনিয়েছি, ওর সাহায্য নেব। তাঁকে যখন জানালুম এখানকার এক ঠাকুরবাড়িতে এসে উঠেছি, তিনি বললেন, এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে? সৌম্য সহাস কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিমাভা প্রকাশ পাচ্ছে। বাইরের আলো এসে পড়েছে সেই সুন্দর শ্বেত ষষ্ঠময় মুখে। নরম একখানা শাল এলায়িত দেহের উপর ছড়ানো। একখানা আরাম কেদারায় তিনি অর্ধশয়ান। 2-4টি কথার পরে তার পরিহাস সরস বাক্যবাণ ছুটতে লাগল। সেই বাণে আমিই বিদ্ধ হচ্ছি বারংবার, এবং হাসির রোল উঠছে এপাশে ওপাশে। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন। সেই দিনকার সেই 25শে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তাঁর জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন। সেজন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন। কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে গত কয়েকদিন থেকেই। টেলিফোনের কর্তৃপক্ষ এজন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন। কবি তাঁর ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এবং বেতার কর্তৃপক্ষ তাঁর কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। এই ছিল ব্যবস্থা। কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে। তাঁদের মধ্যে স্বনামখ্যাত নৃপেন্দ্র মজুমদার ছিলেন অন্যতম। মহাকবি মাঝে মাঝে একবার ভীষণ শব্দে গলা ঝাড়া দেন, একথা সকলেরই মনে আছে। কিন্তু আজ কাব্যপাঠকালে সেই আওয়াজটির দাপটে সূক্ষ্ম যন্ত্রটা বিদীর্ণ হয়ে যাবে কিনা এই আশঙ্কাটা ছিল রথীন্দ্রনাথ প্রমুখ অনেকের মনে। সেজন্য উদ্বেগও ছিল। মাঝখানে নৃপেনবাবু একবার আমাকে বললেন, ঠিক ওই চেয়ারে বসে যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার ডাকুন তো। আপনার গলায় যদি না ফাটে
তবে আর ভয় নেই। কেঁপে উঠলুম। ওটা যে কবির আসন। কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নধর মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম, হ্যালো ক্যালকাটা, হ্যালো। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে। বোধহয় সন্ধ্যা 7:30 কিংবা 8টা। একটা বুঝি বেল বাজল। কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে। আমরা বাইরে এসে দাঁড়ালুম। বাইরে আমাদের পাশেই রয়েছে রেডিও যন্ত্র। কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে, সেই আমাদের রোমাঞ্চ পুলক। কবি মাত্র 15 মিনিট কাল তার কবিতা পাঠ করবেন। বাইরে থেকে আমরা কাচের দরজা বন্ধ করে দিলুম, শব্দ না ঢোকে। একটি আলোর নিশানা পেয়ে কবির দীর্ঘ দীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠল নবরচিত কবিতায়। আজ মম জন্মদিন, সদাই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। আমাদের পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা সে কথা তখন আর কারো মনে রইল না। জ্যোৎস্না ছিল সেদিন বাইরে। একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলুম, ভুলে গিয়েছিলুম পরস্পরের অস্তিত্ব।